और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी, लेकिन मैं इसके लिए तैयार हूं। मेरे देश के किसानों के लिए, मेरे देश के मछुआरों के लिए, मेरे देश के पशुपालकों के लिए आज भारत तैयार है। 2025 31 অগস্ট ঢাকার এক 5 স্টার হোটেলের 808 নম্বর রুম থেকে একটি খবর প্রকাশিত হয় যা পুরো বিশ্বকে হতবাক করে দেয়। সেই হোটেলের রুম থেকে উদ্ধার করা হয় একজন বিদেশি নিথর মৃতদেহ। নাম টেরেন্স আরভেল জ্যাকসন, বয়স প্রায় 50। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই এই নাম ঘিরে ছড়িয়ে পড়ে এমন এক গোপন রহস্য যা নাড়িয়ে দেয় দক্ষিণ এশিয়ার কূটনৈতিক বৃত্তকে। প্রথমে জ্যাকসনকে একজন আমেরিকান ব্যবসায়ী বা মার্কিন পর্যটক হিসেবেই ভাবা হয়েছিল, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই তদন্ত এগোতেই জানা যায় যে তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক স্পেশাল ফোর্স অপারেটিভ, যিনি আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে একাধিক কোভার্ট অপারেশনের সঙ্গে যুক্ত ছিলেন এবং দক্ষিণ এশিয়াতে এক গোপন মিশনের দায়িত্বে ছিলেন তিনি। এই খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে ভারত, রাশিয়া আর চীনের কূটনৈতিক পরিসরে, যা জন্ম দিয়েছে এক গভীর রহস্যের। কিন্তু প্রশ্ন হলো, কী ছিল জ্যাকসনের গোপন মিশন? বাংলাদেশের ঢাকায় সে কী করছিল? সে কি ঢাকার ওয়েস্টিন হোটেলে বসেই ভারতের প্রধানমন্ত্রী মোদিজিকে হত্যা ষড়যন্ত্র করেছিল? জ্যাকসনকে কিভাবে হত্যা করা হয়েছিল? তাকে কি পোলোনিয়াম দিয়ে বিষ প্রয়োগ করা হয়েছিল? উঠে এসেছে এরকম অনেক প্রশ্ন এবং জন্ম দিয়েছে বেশ কিছু কনস্পিরেসি থিওরির। পুরো ঘটনাটি রহস্য এবং সন্দেহের অন্ধকারে ঢাকা, এবং আজকের এই ভিডিওতে আমি এই সন্দেহগুলোকে ডিকোড করব আপনাদের সামনে। নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা ঠিক কতটা সিরিয়াস এবং গুরুত্বপূর্ণ। তাই আসল ঘটনাটি জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। প্রথমেই আমাদের জানতে হবে যে এই জঘন্য হত্যাকাণ্ডের পরিকল্পনায় জড়িত সন্দেহভাজন অপরাধীদের সম্পর্কে। জ্যাকসনের নামে একটি লিঙ্কডইন প্রোফাইল ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে, যা সোশ্যাল মিডিয়ায় তাকে পরিচিত বলে দাবি করে এমন বেশ কয়েকজন ব্যক্তি উল্লেখ করেছেন যে মার্কিন সেনাবাহিনীতে 2 দশকেরও বেশি সময় ধরে তার কর্মজীবনের তালিকা রয়েছে, যার মধ্যে রয়েছে একাধিক কমব্যাট ডিপ্লয়মেন্ট এবং এশিয়া থিয়েটার জুড়ে অস্থায়ী দায়িত্ব পালনের পাশাপাশি উন্নত কমান্ডের ভূমিকা। বর্তমানে তাকে কমান্ড ইন্সপেক্টর জেনারেল হিসেবে চিহ্নিত করা হয়েছিল, যা আমেরিকার গ্রিন বেরেটসের একটি শীর্ষ প্রশাসনিক এবং তত্ত্বাবধানকারী শাখা, যেটি আবার আমেরিকার প্রথম স্পেশাল ফোর্সেস কমান্ড এয়ারবর্নের একটি ইউনিট। এবং জানা গেছে যে স্পেশাল ফোর্সের এয়ারবর্ন ইউনিটের অফিসার জ্যাকসন বেশ কয়েকদিন ধরে বাংলাদেশে মোতায়েন ছিলেন এবং আমেরিকান ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএর একজন সক্রিয় এজেন্ট হিসেবে কাজ করছিলেন। আপনারা এটি জানলে হয়তো অবাক হবেন যে মার্কিন এয়ারবর্ন ইউনিটের প্রাথমিক কাজই হলো কোনো দেশকে ডিস্টেবিলাইজ করা এবং বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়া, শাসন ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা করা এবং নির্বাচনে হস্তক্ষেপ করা। জ্যাকসনকে ঠিক এরকমই একটি মিশন সম্পাদনের দায়িত্ব দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছিল, আর তার টার্গেট ছিল ভারতবর্ষ, যেখানে শীর্ষ নেতৃত্বকে এলিমিনেট করা বা সরিয়ে দেওয়া। আমাদের শীর্ষ নেতৃত্ব মানে আপনারা বুঝতে পেরেছেন যে বর্তমানে ভারতবর্ষের শীর্ষ নেতৃত্বে আছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর বলা হচ্ছে যে মোদিজিকে হত্যার ঝুঁকিপূর্ণ মিশনের দায়িত্ব দেওয়া হয়েছিল এই জ্যাকসনকে। কিন্তু ঠিক সেই সময়ে ভারতের প্রধানমন্ত্রী মোদিজি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকের জন্য চীনের তিয়ানজিন শহরে ছিলেন। কিন্তু কনস্পিরেসি থিওরি অনুসারে জ্যাকসন ছিলেন ঢাকাতে এবং হত্যার পরিকল্পনা বাস্তবায়নের আগেই কোনো আননোন গানম্যান বা অজ্ঞাত পরিচয় বন্দুকধারী ঢাকার হোটেলের রুমে ঢুকে জ্যাকসনকে হত্যা করে। যদি সে মোদিজিকেই হত্যা ষড়যন্ত্রের দায়িত্বে থাকত, তাহলে তার চীনে থাকা উচিত ছিল, কিন্তু তিনি ঢাকায় কী করছিলেন? এখানে প্রতিটি ঘটনা একে অপরের সাথে সংযুক্ত, তাই বিশ্লেষণটি খুব ভালোভাবে বুঝতে হবে। আমরা জানি যে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ একটি চরম নৈরাজ্য এবং অশান্ত রাষ্ট্রে পরিণত হয়েছে।
আর বাংলাদেশ বিভিন্ন গোয়েন্দা সংস্থা, জিহাদি এলিমেন্টস এবং অন্যান্য ডিস্ট্রাকটিভ এলিমেন্টসের একটি প্লে গ্রাউন্ডে পরিণত হয়েছে, যা বাংলাদেশকে গভীর অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে ধীরে ধীরে। পাকিস্তানি আইএসআই এজেন্টদের থেকে শুরু করে আমেরিকান ডিপ স্টেট এলিমেন্টস এবং সিআইএ এজেন্টদের জন্য বাংলাদেশ একটি মুক্ত অভয়ারণ্যে পরিণত হয়েছে। এই পরিস্থিতির সুযোগ নিয়েই বাংলাদেশকে ভারত বিরোধী তৎপরতা এবং ভারতকে অস্থিতিশীল করার জন্য একটি লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করছে আমেরিকার সিআইএ। এখানে রয়েছে আমেরিকার ইন্টারেস্ট, রয়েছে রাশিয়ার স্বার্থ। চীন ইতিমধ্যেই চট্টগ্রাম ও লালমনিরহাটে তার প্রভাব বিস্তার করেছে এবং ভারত প্রায় কয়েক দশক ধরে বাংলাদেশের লাইফলাইন বা জীবনরেখা হিসেবে কাজ করে আসছে এবং ভিখারি পাকিস্তানও আমেরিকার দালাল হিসেবে কাজ করছে এই বাংলাদেশেই। সংক্ষেপে বললে এটাই বোঝায় যে বাংলাদেশ বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলির জন্য একটি ওপেন প্লেগ্রাউন্ডে পরিণত হয়েছে এবং এই প্রেক্ষাপটে দুটি নাম আলোচনায় এসেছে। একটি হলো টেরেন্স জ্যাকসন এবং অপরটি হলো পিটার হ্যাস। আমরা ইতিমধ্যে জ্যাকসন সম্পর্কে জেনেছি যে আমেরিকার সিআইএর একজন কন্ট্রাক্ট কিলার ছিলেন এবং ঢাকার হোটেলে সন্দেহজনকভাবে মারা গেছেন। কিন্তু এই পিটার হ্যাস ব্যক্তিটিকে, পিটার ডি হ্যাস একজন আমেরিকান ডিপ্লোম্যাট, যিনি 2022 সালের মার্চ থেকে 2024 জুলাই পর্যন্ত বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাছাড়া পিটারের একটি অন্য পরিচয় রয়েছে। আমরা জানি যে বাংলাদেশের দুটি ইকোনমিক ব্যাকবোন রয়েছে, একটি হলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং অপরটি হলো এলএনজি বা লিকুইড ন্যাচারাল গ্যাস। এবং পিটার হ্যাস হলেন একটি আমেরিকান গ্যাস কোম্পানির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার, যা গ্যাস উৎপাদনের জন্য বাংলাদেশে কিছু এলএনজি টার্মিনাল স্থাপনের কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছে। এবং গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী জানা যায় যে হাসিনার শাসন পরিবর্তনের পর থেকে পিটার বাংলাদেশের কক্সবাজার এবং চট্টগ্রাম অঞ্চলে 6 থেকে 7 বার ভ্রমণ করেছেন এবং সেই সময় জ্যাকসনের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কারণ বাংলাদেশকে একটি ইন্টেলিজেন্স হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা তখন থেকেই চলছিল। কিন্তু ষড়যন্ত্র লিক হওয়ার সাথে সাথেই তাকে হত্যা করা হয়। কিন্তু পিটার হ্যাসের কক্সবাজার সফর আরেকটি ষড়যন্ত্র এবং সন্দেহের জন্ম দিয়েছে। উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশের কক্সবাজার এমন একটি সংবেদনশীল এলাকা যা বাংলাদেশ, মায়ানমার এবং ভারতের 3টি দেশের সীমান্তে অবস্থিত এবং এটা জানা গেছে যে আমেরিকান ডিপ স্টেট এবং সিআইএ কক্সবাজারকে বিভক্ত করে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চায়, যেখানে খ্রিস্ট ধর্ম ভারতের উত্তর পূর্ব রাজ্যের মধ্যে দিয়ে সমগ্র দক্ষিণ এশিয়া অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমেরিকা দক্ষিণ এশিয়ায় প্রবেশ করে ভূ রাজনৈতিকভাবে এই অঞ্চলটিকে নিয়ন্ত্রণ করতে চায়, যা এশিয়া মহাদেশে ভারত, চীন এবং রাশিয়ার মতো বৃহৎ শক্তিগুলির জন্য গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। আপনাদের জানতে হবে যে এই ঘটনার সময়টি কিন্তু অযৌক্তিক নয়। ঠিক এই সময়ে ভারত রাশিয়ার সঙ্গে নতুন প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করে আর পাকিস্তান আমেরিকার ঘনিষ্ঠ হতে থাকে এবং চীনও একে একে মায়ানমার, বাংলাদেশ এবং মালদ্বীপে তার বিনিয়োগ বাড়াচ্ছে। ফলে দক্ষিণ এশিয়া পরিণত হয়েছে এক জটিল ভূরাজনৈতিক দাবার ছকে, যেখানে প্রতিটি চালেই রয়েছে জীবন মরণ প্রশ্ন। এই প্রেক্ষাপটে যদি ভারতীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা ভেঙে পড়ত, তাহলে পুরো অঞ্চলে সৃষ্টি হতো এক অস্থিতিশীলতা বা ডিস্টেবিলাইজেশন, যার দ্বারা লাভবান হতো শুধুমাত্র ভারত বিরোধী শক্তিগুলো। কিন্তু বাঁচিয়ে দিয়েছে রাশিয়ার ইন্টেলিজেন্ট এজেন্সির সক্রিয়তা এবং ভ্লাদিমির পুতিনের সাথে মোদিজির এক অভূতপূর্ব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাই ভারত ও রাশিয়ার গোয়েন্দা সংস্থা একসাথে এমন মিশন চালাতে পারে, এমন ধারণা কিন্তু অমূলক নয়। এই প্রেক্ষাপটে রাশিয়ান গোয়েন্দা সংস্থা কর্তৃক বাংলাদেশ থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে তা শেয়ার করে দেওয়া খুবই তাৎপর্যপূর্ণ। জানা গেছে যে ঢাকায় অবস্থানরত রাশিয়ান কনসুলেটের মাধ্যমে রাশিয়ার এসবিআর এজেন্সি গোপনে জ্যাকসন এবং পিটার হ্যাসের গতিবিধির ওপর নজরদারি চালাতে শুরু করে এবং বাংলাদেশে তাদের অবস্থানকে ট্র্যাক করে ফেলে।
অবশেষে তারা সিআইএ কর্তৃক মোদিজির হত্যা ষড়যন্ত্রের ভয়াবহ তথ্য সংগ্রহ করে ভারতীয় সংস্থার সাথে শেয়ার করে। এবং এই ঘটনার অভিজ্ঞতা কতটা সত্য ছিল, মোদিজি তার তথাকথিত হালকা মুহূর্তের স্টাইলে ইঙ্গিত দিয়েছিলেন, যা সেই মুহূর্তে আমরা হয়তো কেউই বুঝতে পারিনি। তাই মোদিজির সেই ছোট্ট ভিডিওটি আপনাদের জন্য। कल रात ही मैं जापान और चीन की यात्रा करके वापस लौटा। आप गया था इसकी ताली बजा रहे हो, आया हूं इसकी ताली बजा रहे हो। আমরা ইতিমধ্যেই জানি যে 31 অগস্ট একই দিনে মোদিজি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য চীনের তিয়ানজিনে ছিলেন। এবং এই বৈঠকের শেষে পুতিন এবং মোদির একটি গাড়িতে থাকা ছবি বিশ্বব্যাপী ভাইরাল হয়। সেখানে বলা হয় যে ভ্লাদিমির পুতিন খুব কৌশলে শীর্ষ সম্মেলন স্থল এড়িয়ে যান এবং মোদিজির আশায় তিনি তার গাড়ির ভেতরে অপেক্ষা করতে থাকেন। এবং এর পরের ঘটনাটি চলতে থাকে প্রায় 45 মিনিটের জন্য। এবং এখানে ঘটে যায় বড় টুইস্ট। টপ লিডারশিপদের মধ্যে কি কথোপকথন হয়েছিল বাইরের দুনিয়া হয়তো কোনোদিনই জানতে পারবে না, কিন্তু একটা অনুমান সহজেই করা যায় যে এই সময় পুতিন মোদিজির হত্যা ষড়যন্ত্রের ইন্টেলিজেন্ট ইনপুটটি শেয়ার করেছিলেন মোদিজির সাথে। এবং আমেরিকার সিআইএ ছিল এই ঘটনার মাস্টারমাইন্ড, যা আমেরিকার অনৈতিক এবং ধ্বংসাত্মক প্রবণতার চরিত্রকে স্পষ্ট করে তুলেছে। কিন্তু ততক্ষণে রাশিয়ার গোয়েন্দা থেকে প্রাপ্ত খবরের সাহায্য নিয়েই ভারতীয় এজেন্সি জ্যাকসনকে হোটেলের রুমেই এলিমিনেট করে দেয়, যা রীতিমতো হলিউডের কোনো থ্রিলার মুভির থেকে কম এক্সাইটিং নয়। তদন্তকারীদের মতে জ্যাকসনের মৃত্যু হতে পারে একটি নিউট্রালাইজেশন মিশনের ফলাফল, যেখানে টার্গেটকে চুপিসারে সরিয়ে দেওয়া হয় যেন রাষ্ট্রীয় দায় তৈরি না হয়। কিন্তু এখানেই জন্ম নেয় অন্য প্রশ্ন, যদি এক্ষেত্রে ভারত ও রাশিয়ার গোয়েন্দা সংস্থা যৌথ অপারেশন চালিয়ে থাকে, তাহলে ঢাকা প্রশাসন এত চুপ কেন? জানা গেছে যে বাংলাদেশ সরকার পুরো ঘটনাটিকে রুটিন ইনভেস্টিগেশন বলে পাশ কাটিয়ে দেয়। কোনো আন্তর্জাতিক তদন্ত দলকে অনুমতি দেওয়া হয়নি, এমনকি বাংলাদেশ পুলিশকেও হোটেলে এসে লাশ তদন্ত করতে দেওয়া হয়নি। অবশেষে বাংলাদেশে অবস্থিত আমেরিকার দূতাবাসের কর্মকর্তারা মৃতদেহটিকে প্যাক করে আমেরিকা স্থানান্তরিত করে দেয়। এমনকি মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক বলে প্রকাশ করা হয়। কিন্তু কিছু রিপোর্টে বলা হয়েছে যে মৃত্যুর কারণ ছিল পোলোনিয়ামের বিষক্রিয়া। কিন্তু পোলোনিয়ামের কথা উঠলেই আমরা যতদূর জানি শুধুমাত্র রাশিয়ান এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থায় যে কোনো হত্যাকাণ্ড বা অ্যাসাসিনেশনের জন্য এই ধরনের মারাত্মক রাসায়নিক পদার্থ ব্যবহারের জন্য সুপরিচিত। তাহলে কি রাশিয়ান গোয়েন্দাই পোলোনিয়াম দিয়ে হত্যা করেছে জ্যাকসনকে, না কোনো অজ্ঞাত পরিচয় বন্দুকধারী? প্রশ্নটি রয়ে গেছে এখনও অমীমাংসিত, কারণ এই প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত কারুর জানা নেই। কিন্তু জিওপলিটিক্যাল অ্যানালিস্টদের মতে জ্যাকসন সরাসরি সিআইএর সঙ্গে যুক্ত ছিলেন কিনা তা স্পষ্ট হয়নি এখনও। কিন্তু ইতিহাস বলছে আমেরিকা বরাবরই ভারতের ক্রমবর্ধমান রাশিয়া ঘনিষ্ঠ নীতিতে অস্বস্তি বোধ করে। যদি দিল্লি মস্কো জোট দক্ষিণ এশিয়ায় শক্তিশালী হয়, তাহলে ওয়াশিংটনের প্রভাব কমে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তাই অনেক জিওপলিটিক্যাল অ্যানালিস্টদের মতে টেরেন্স জ্যাকসন ছিলেন একজন প্রক্সি এজেন্ট, যার মাধ্যমে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক স্থিতি নাড়া দিতে চেয়েছিল কিছু গোষ্ঠী। তবে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মার্কিন প্রতিক্রিয়া আসেনি আমাদের কাছে, যা এই রহস্যকে আরও গভীর করে তুলেছে। তাই টেরেন্স জ্যাকসনের মৃত্যু এখন শুধু একটি অপরাধ নয়, এটি হয়ে উঠেছে দুটি ব্লকের কূটনৈতিক ভারসাম্যের প্রশ্ন। পলিটিক্যাল অ্যানালিস্ট বা রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন যে মোদিজি আর আমেরিকার চাপের মধ্যে নেই। ভারতের বাণিজ্য মন্ত্রী বা কমার্স মিনিস্টার পীযূষ গোয়েল স্পষ্টভাবে বলেছেন যে বন্দুক মাথায় ঠেকিয়ে আমেরিকার সাথে কোনো বাণিজ্য চুক্তি করা হবে না। অর্থাৎ ভারত আর আমেরিকান ডিপ স্টেট বা সিআইএর চাপের কাছে মাথা নোয়াবে না। কিন্তু এই ঘটনাটি এখনও অমীমাংসিত, রহস্যের অন্ধকারে রয়ে গেছে। যদিও রাশিয়ান এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার যৌথ অভিযান, একজন সিআইএ অফিসারের রহস্য মৃত্যু এবং পুতিনের সিল মুভমেন্ট বা গোপন পদক্ষেপ এবং আমেরিকার নীরবতা
এই সব কিছুই একই লাইনে ডট টু ডট মিলে যাচ্ছে। তাহলে এখন প্রশ্ন হলো, এটা কি কোনো কোইন্সিডেন্স বা কাকতালীয় ঘটনা ছিল, না রাশিয়ার কাউন্টার অপারেশন? পুতিনের জন্যই কি মোদিজি প্রাণে বাঁচল, নাকি এটা শুধুই একটি জিওপলিটিক্যাল ড্রামা ছিল? জ্যাকসন কি সত্যিই একজন ঘাতক ছিলেন, নাকি এক বৃহৎ ভূরাজনৈতিক খেলার বলি? ঘটনাটি কি মোদিজিকে হত্যার ষড়যন্ত্র ছিল, না অন্য কিছু? বাস্তব যাই হোক না কেন, এই ঘটনাটি ভারত, রাশিয়া এবং আমেরিকার জন্য একটি রোমাঞ্চকর অধ্যায় হয়ে উঠেছে। আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।